শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হক গণমাধ্যমকে জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুদে বার্তায় বলা হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরো ঢাকায় গেন্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয় বলে জানা গেছে। গত রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। রাত 2:30টার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয়। স্বপ্নে নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি। পরে বাসার মেদিনী নামের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে আজ বিকেলে 4:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি, শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। SM আরিফের রিপোর্ট। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। এ সময় সমন্বয়করা জানান, গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে। বিপদ কিন্তু এখনো কাটে নাই, ওরা ষড়যন্ত্র করছে, সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান তারা। প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে, তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান সমন্বয়করা। আপনারা আপনাদের জায়গা থেকে SM আরিফ, মাই টিভি, ঢাকা। আজ রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11টায় রংপুরের পীরগঞ্জের মদনখানী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যাবেন তিনি। সেখানে আবু সাইদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপি মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে সমাবেশ স্থলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান।
মাহমুদুল, বিএনপি মহাসচিবের আগমন ঘিরে প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি শাইলি, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে আজকে আর কিছুক্ষণ পরে সকাল 11টা নাগাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রংপুরের পীরগঞ্জের বাবনপুরে, আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপরেই আমি যে জায়গাটিতে রয়েছি এটি স্থানীয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠ। এই মাঠে কিন্তু যে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির যে কেন্দ্রীয় নেতারাও কিন্তু তার সাথে সফর সঙ্গী থাকবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু ধীরে ধীরে এই সমাবেশের স্থলে যোগ হচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমরা একটু আসলে কথা বলতে চাই যে উপজেলা অর্থাৎ পীরগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক আনিস ইসলাম, আসলে আনিসুর আপনার কাছে জানতে চাই যে আসলে কি ধরনের পদক্ষেপ আজকে কি ধরনের আয়োজন রয়েছে তাকে ঘিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আজকে এখানে আমাদের আয়োজন। এখানকার পীরগঞ্জের কীর্তি সন্তান জাফরপাড়া শাহিদ আছেন আবু সাইদ, এই বীরশ্রেষ্ঠ আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমাদের প্রাণপ্রিয় মহাসচিব আমাদের এখানে আসতেছেন। এই প্রাণপ্রিয় মহাসচিব আগমন উপলক্ষে কবর জিয়ারতের পাশাপাশি আমরা এখানে বিএনপি তথা সকল অঙ্গ সংগঠন এখানে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে। আমি দেখতেছি আসলে সম্প্রীতি সমাবেশটা জনস্রোতে পরিণত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ধন্যবাদ। আর একটু আমরা কথা বলবো যে উপজেলা বিএনপির যে আহ্বায়ক অর্থাৎ পৌর বিএনপির পীরগঞ্জ পৌর বিএনপির যে আহ্বায়ক রয়েছেন সাইফুল আজাদ, তিনি কমিশনার, তার কাছে কথা বলবো যে আসলে আপনাদের নেতাকর্মীরা কতটা উজ্জীবিত এই যে বিএনপির যে মহাসচিবের আগমনকে ঘিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কথা না বললেই নয়, আজকে এই রংপুর জেলা তথা পীরগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব সাইফুল ভাই সাধারণ মানুষের যে আন্দোলন, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের হত্যা নির্যাতন গুম এবং দ্রব্যমূল্য উদ্যোগতি সহ যে একটা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সরকারের পতন হয়েছে সাইফুল রংপুর জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে। পাশাপাশি আরেকটি যোগ হয়েছে আবু সাইদ ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে এই গ্রামেরই জন্ম। তাহলে এই গ্রামে দুইজনের জন্ম, একটা আবু সাইদ ভাইয়ের জন্ম, সাইফুল ভাইয়ের জন্ম। এখান থেকে মুক্তির সংগ্রাম, এখান থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এবং আজকে যে সম্প্রীতি সমাবেশ, এশিয়া মহাদেশের জনপ্রিয় মহাসচিব আজকে আমাদের জাফরপাড়া মাদ্রাসা আসবে, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম করে এখান থেকেই আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে এখানে যে হত্যা জুলুম নির্যাতন তার বিচার সহ এই এলাকায় আবু সাইদ ভাই নামে মেরিন একাডেমি সহ আরো বিশ্ববিদ্যালয় সহ আমরা দাবি জানাবো মহাসচিব মহোদয়ের নিকট। ধন্যবাদ। জি শাইলে, যেমনটা শুনছিলেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে অর্থাৎ বিএনপি সহ অন্যান্য যে সংগঠনের যারা আসলে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে খণ্ড খণ্ড মিছিল আকারে কিন্তু তারা কিন্তু এই মাঠে উপস্থিত হচ্ছেন এবং এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা জড় হচ্ছেন। তবে সব মিলে জানিয়ে রাখি যে সকাল 11টার পরে কিন্তু যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন, সেখানে তার যে পরিবারের লোকজনের সাথে দেখা করবেন এবং খোঁজ খবর নেবেন। এরপরে শহীদ যে আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি কিন্তু এই জাফরপাড়া কামিল মাদ্রাসার যে সম্প্রীতি সমাবেশে কিন্তু যোগ দেবেন, সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এমনটাই তথ্য ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। আজ থেকে পুরোদমে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণী কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় 1 মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। গেল 17 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত 6 আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ থেকে পুরো দমে শুরু হবে পাঠদান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের।
ধন্যবাদ সারি আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই যে কোটা সংস্কার এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গত এক মাস ধরে কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই উপদেষ্টার সমন্বয়ে এবং মানে আলোচনার ভিত্তিতে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আজকে থেকে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে খোলা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ছাত্ররা তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসলে পড়তে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই যে ক্লাসে কিন্তু আসলে রীতিমতো একটা উপস্থিতি ভাব ছাত্রছাত্রীদের লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেখানে আছি সেখানে অধিকাংশ ছাত্রের উপস্থিতি দেখে তাদের মুখে একটা হাস্যোজ্জ্বল একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আর যারা আসলে শিক্ষিকা রয়েছেন তারা আসলে ক্লাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা মানে আমাদেরকে জানিয়েছেন এই ধকল থেকে যেন কাটিয়ে উঠে তারা যে ঘাটতিটা হয়েছে দীর্ঘ এক মাস ধরে যে পড়াশোনার, সেটি যেন তারা কাটিয়ে উঠতে পারেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটি কক্ষর দিকে যাই, যে মানে কক্ষ নম্বর 112, এখানেও কিন্তু অনেক শিক্ষার্থী যারা ছোট ছোট বাচ্চারা যারা এতদিন ঘরে অবরুদ্ধ হয়েছিলেন পরিস্থিতিগত কারণে, তারা কিন্তু ক্লাসে মানে আসতে পেরে অনেকটাই ভালো লাগছে। আচ্ছা, দীর্ঘদিন পরে তুমি ক্লাসে আসার পর কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার কাছে জানতে চাই কেমন লাগতেছে দীর্ঘদিন পর এই ক্লাসে আসার পরে? ভালোই লাগছে। আচ্ছা, আমি একটু তোমার কাছে একটু জানতে চাই, এই যে দীর্ঘদিন পরে ক্লাসে এসে তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। তো আপনি শুনতে পাচ্ছিলেন আসলে শিক্ষার্থী যারা ছোট ছোট শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তারা ঘরে অবরুদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘ এক মাস পরে তারা ক্লাসে ফিরতে পেরে তাদের মনে যেমন স্বস্তি, তেমন অভিভাবকদের সাথেও আমরা দু একজনের সাথে কথা বলেছি, তারাও একটু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এই আসলে ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে বিগত দিনের ক্ষতিগুলো কীভাবে পুষিয়ে নেবে সেগুলো স্কুল যারা ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যারা ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন, তাদের সিদ্ধান্ত নিয়ে তাদের সিলেবাসগুলো কীভাবে এই এক মাসের ঘাটতিটাকে পূরণ করা সম্ভব হয় সেই বিষয়ের দিকে তারা নজর দেবেন এবং সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন অভিভাবকরা। তো আসলে এটাই ছিল আমার কাছে প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি আপনাকে। দীর্ঘ প্রায় এক মাস পর সারা দেশের ন্যায় আজ থেকে কিন্তু সিলেটের সকল প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। আমরা অবস্থান করছি পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি যদি পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে গত 17 জুলাই থেকেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠক শেষে জানানো হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে গত 4 আগস্ট। তবে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখনই খোলা হচ্ছে না। সর্বশেষ 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানানো হয় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল খোলার বিষয়ে আবার নতুন করে নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিন পর কিন্তু স্কুল খোলায় শিক্ষার্থী যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অনেক খুশি। আমরা অনেক শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, অনেক শিক্ষকের সাথে কথা বলেছি এবং অভিভাবকদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু দীর্ঘদিন পর স্কুল খোলায় কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। আসলে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটেছে। তারা সবকিছু স্বাভাবিক হয়ে আবার সবকিছু স্বাভাবিক রূপে ফিরে আসবে, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আসলে এই ছিল সিলেট থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মাই টিভির সাভার প্রতিনিধির পদ থেকে আপেল মাহমুদকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কোথাও এই পর্যায়ে প্রদান করলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানানো যাচ্ছে। মাই টিভি একটি জনকল্যাণকর সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, রাষ্ট্র ও গণবিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না।
মন্দা যাচ্ছে দেশের একমাত্র চতুর্দেশীয় পাথর নির্ভরশীল স্থলবন্দর বাংলাবান্ধা। আমদানি রপ্তানি কমেছে রাজস্ব। বৈশ্বিক ও আভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে উঠতে পারলেও আবারও কর্মচাঞ্চল্য ফিরে পাবে দেশের সর্বস্তরের এই বন্দর। পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি অর্থ বছরেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। প্রতিনিধি আবু তাহের আনসারির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় পাথর নির্ভরশীল কর্মচাঞ্চল্য বাংলাবান্ধা স্থলবন্দরেও। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি কমেছে নেপাল, ভুটান, ভারতের। বিগত বছরগুলোয় প্রতিদিন গড়ে ৩০০ ট্রাক পারাপার হলেও চলতি বছরে কিছুটা কমে এসে গড়ে ২৫০ ট্রাক যাতায়াত করছে। ব্যবসায়ীরা জানান ২০২৩-২৪ অর্থ বছরে ডলার সংকট, বন্দরের চার্জ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা সহ নানা সমস্যায় ব্যবসায়ীদের এই বন্দর নিয়ে আগ্রহ কমতে শুরু করেছে। বিশ্ব মন্দা, অর্থনৈতিক মন্দা, সেই ঢেউ এসে আমাদের এখানে আবর্তিত হয়েছে, যার কারণে আমরা সেল রিপ্রেজেন্ট, যদি ব্যবসায়ীরা এখানে ব্যবসায় না আসে তাহলে তো আমরাও বসে থাকবো, এরকম একটা অবস্থা। দুঃখের বিষয়, গত 1 বছর ধরে বন্দরে ব্যবসা বাণিজ্য বন্দরের ভিতরে বিভিন্ন চার্জ বেড়ে গেছে এবং ডলারের ঊর্ধ্বগতি, বিভিন্ন নানাবিধ কারণে আমরা যারা ব্যবসায়ী আছি এই ব্যবসায়ী থেকে আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। এসব সমস্যা সমাধান হলে আবারও চাঞ্চল্যতা ফিরে আসবে বন্দরে, বাড়বে রাজস্ব, মনে করেন ব্যবসায়ী নেতারা। বর্তমান ব্যাংকগুলো কোনো প্রকার বিনিয়োগ দিতে আগ্রহী না বা দিচ্ছে না। বিবিধ কারণে আমরা ব্যবসা থেকে বিমুখ হচ্ছি। আমরা ব্যবসায়ীরা বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত। ২০২৩-২৪ অর্থ বছরে ফুলবাড়ী বাংলাবান্ধা 2 বন্দরের মধ্যে পরিবহন চার্জ নিয়ে অবরোধ শ্রমিকদের দাবি। বাংলাদেশ ভারতের জাতীয় নির্বাচনের কারণে আন্দোলনের ফলে আমদানি রপ্তানি কমেছে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। তবে চলতি বছরের ব্যবসা বাড়বে বলে আশা করছেন তারা। বর্তমানে আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে চলছে এবং এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি যে গত বছরের তুলনায় অনেক ভালো আমদানি রপ্তানি হবে এবং সরকারি রাজস্ব আয়ও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। গত ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টোল উঠলেও ২০২৩-২৪ অর্থ বছরে তা কমে এসেছে। তবে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করেন শুল্ক কর্মকর্তা। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আদায় কিছুটা কম ছিল, তো আমরা আশা রাখছি এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক রেভিনিউ আদায় সম্ভব। ইলিয়াস কমল, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণ আন্দোলনে রক্ত ঝরা হাজারো শহীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক সহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় স্মরণীয় করে রাখতে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন দেয়ালে শিল্পকর্ম আঁকছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়ে রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তোলে। শিক্ষার্থীরা দেয়ালে রং তুলিতে রাঙিয়ে তুলছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অর্জন। শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেখ হাসিনার সরকার পতনের পর সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব হামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বাহেরচর বাজার চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত ছাত্রছাত্রী অংশ নেন। দেশ সংস্কারের ধারায় রংপুরের পীরগাছা সাজাতে ব্যস্ত শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে নতুন নতুন আঁকা হচ্ছে গ্রাফিতি, নতুন করে সাজানো হচ্ছে অগোছালো অপরিচ্ছন্ন দেয়ালগুলো। তারুণের রঙে রাঙিয়ে তুলতে তারা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পীরগাছা JN সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে সহ উপজেলার বিভিন্ন দেয়ালে শহীদদের ছবি, আন্দোলনের ভাষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, শহীদ আবু সাইদ ও মুগ্ধর প্রতিকৃতি। আবার কেউ কেউ আঁকছেন সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। আট দফা দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন করেছে রায়পুর হিন্দু সনাতনী ছাত্র সমাজ। গতকাল বিকেলে শহরের শ্রী শ্রী রাধা মদন মোহন জিওর মন্দিরের সম্মুখে মানববন্ধন শেষে মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ কর্মবিরতি শেষে আনুষ্ঠানিকভাবে কাজে ফিরেছে। কাজে ফেরার ঘোষণা দেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ ও থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান। পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে ফুলবাড়ী থানা পুলিশও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে জেলা কেন্দ্রীয় শহীদ ময়দানে আয়োজিত প্রতিবাদ সমাবেশের শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুখলেসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই স্লোগানে গাইবান্ধায় সাদুল্লাপুরে গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সাদুল্লাপুর উপজেলার বসবাসকারী হিন্দু সম্প্রদায়। মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মন্দির, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। বরিশালে শিক্ষার্থীদের অভিযানে গাজা সহ একজন আটক হয়েছে। বরিশাল নগরীর ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ সংলগ্ন নির্বাচন অফিসের সামনে থেকে ঢাকা ছেড়ে আসা কুয়াকাটাগামী একটি বাস থামিয়ে বরিশালের সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চ্যালেঞ্জ করে। এ সময় বাসের যাত্রী ও তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে জালাল নামের এক ব্যক্তির ব্যাগ থেকে 3 কেজি গাঁজা পেলে তাকে আটক করে। পরে গাঁজা সহ আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে পুলিশ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। ব্যাগের মালিকের কথা জিজ্ঞেস করছি, বলছে কোনো মালিক টালিক ব্যাগের নাই, ব্যাগের কোনো মালিক নাই। পরে আমরা ব্যাগটা খুলে দেখি এটার ভিতরে আর কি। মাদারীপুরের শিবচরে নিখোঁজের 6 ঘন্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাকিব খানের লাশ উদ্ধার করা হয়। জানা যায় গতকাল দুপুর 1টার দিকে বাড়ি থেকে বের হয় কলেজ ছাত্র রাকিব খান, পরে আর ফিরে আসেনি। পরে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাহার সহ পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী জেলা উপজেলা যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পাবলিক হল থেকে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাচারিবাড়ি মসজিদে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ হয়। শেরপুর সদর থানা পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেরপুর সদর থানা পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এ সময় শেরপুর পুলিশের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার হবে। পুলিশ তার কাজ সঠিকভাবে পালন করলে সবার আগে বেহেশতে যাবে। পুলিশ তার কাজে আগে উদ্যমে ফিরেছে। মানবিক পুলিশিং করতে যে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে কাজ করছে সরকার। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা শহরের যানজট নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসির সদস্যদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শহরের চৌমাথা মোড় সহ বিভিন্ন সড়কে যানজট নিরসনের দায়িত্ব পালন করা সাধারণ শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসি সদস্যদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলার জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। সভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৩ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন আদনান, লেফটেন্যান্ট তোয়াসিন, লেফটেন্যান্ট আরাফাত সহ ৩ উপজেলার ইউএনও, এসিল্যান্ড, ওসি, জনপ্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের গণসংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে সরাসরি অংশ নেয় 200 শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মোহিত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।